ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের অন্তর্গত খাঁয়ের পাড়া গ্রামে। আমার সঙ্গে রয়েছেন এই গ্রামেরই বেশ কয়েকজন কৃষক বন্ধু। কথা বলবো তাদের সঙ্গে এবং কথা বলে জেনে নেব তাদের কৃষিকাজের কথা, এবং সেই সঙ্গে কৃষি সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে জানবো সে কথাও, এবং সেই জিজ্ঞাসা সূত্র ধরেই কিছু কৃষি সুপারিশ আমরা জেনে নেব আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। কৃষি বিশেষজ্ঞ হিসেবে আজ আমাদের মধ্যে পেয়েছি শিবনাথ ঘোষ, যিনি সহকৃষি অধিকর্তা, প্রশাসন, সিউড়ি। তবে আমরা প্রথমেই যাব কৃষক বন্ধুদের কথায়। নমস্কার, আপনার নাম? শ্রী সুকুমার মণ্ডল। আচ্ছা, তো আপনি কি কি চাষ করছেন? আমি চাষ করি আলু, গম, সর্ষে, তারপর সবজি কিছু করি, আচ্ছা, ধান চাষ করি। নানান রকমের চাষ আছে। হ্যাঁ। তো এই মুহূর্তে কিছু জানতে চাইছেন? জানতে চাইছি যে আলুর চাষের জন্যে, আচ্ছা, কি জানতে চাইছেন? যে আলু বসাচ্ছি, বসানোর পর একবার যখন জল দিচ্ছি তখন গোড়াকার পাতাগুলো কুবড়িয়ে যাচ্ছে। তারপর কিছুদিন পর দেখছি আলু তোলার কিছুদিন আগে আলুর গায়ে সব দুটো ভাগ হয়ে যাচ্ছে। তাই তার যদি কোনো প্রতিবেদন থাকে তাহলে সেইটা আমি জানতে চাই। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। অনেক রকমের চাষ করেন কৃষক বন্ধু, তবে আলু চাষ সম্পর্কে কিছু সমস্যা উনি লক্ষ্য করছেন এবং তার সমাধান জানতে চাইছেন। জেনে নেব আমরাও কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। আমাদের পরামর্শ চাষিদের কাছে যে চাষিরা যখন আলু লাগাবেন বীজটা একটু শোধন করে নেবেন। এক্ষেত্রে বীজ শোধনের জন্য আমরা ম্যানকোজেব 3 গ্রাম প্রতি লিটার জল বা টাইকোডার্মা ভিডি 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে যে দ্রবণ হবে সেই দ্রবণে বীজটা 20 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখতে হবে এবং তারপর সেটা তুলে ছায়ায় শুকিয়ে তারপর লাগাতে হবে। আর উনি যে রোগটা বললেন এটা অম্ল মাটিতে বেশি হয়, সেক্ষেত্রে মাটিতে জৈব সারের পরিমাণ যতটা পারা যায় বেশি দিতে হবে এবং সম্ভব হলে চুন বা চুন জাতীয় যেমন ডলোমাইট বিঘেতে 1 থেকে 1.5 কুইন্টাল সাধারণভাবে আমরা দিতে পারি। তাহলে কিন্তু এই রোগের প্রাদুর্ভাবটা অনেকটাই কমে যাবে। আমরা জানলাম আলু চাষের যে সমস্যার কথা কৃষক বন্ধু জানিয়েছিলেন তার সমাধানের উপায়, অর্থাৎ বীজ শোধন অত্যন্ত জরুরি এবং মাটিকে চেনাও কিন্তু প্রয়োজন। এবারে জানবো আরও এক কৃষক বন্ধুর কাছ থেকে তার জানতে চাওয়ার বিষয়টি। আপনার নাম? আমার নাম ষষ্ঠী লোহার। আচ্ছা, কি জানতে চাইছেন? আমার তেমনি জমি জায়গা কিছু নাই, তবে আমি একটু জানতে চাই যে গ্রীষ্মের ধানটা যেটা চাষ করা হয়েছে, এইটা যদি অসময় হয়ে যাচ্ছে তখন কেন মরা শীষটা বেরিয়েছে, আচ্ছা এইটাই আমার। আচ্ছা, হ্যাঁ, আর আমার চাষবাস তো করেন? হ্যাঁ চাষ করি, কিন্তু এই যে অসময় হয়ে যাচ্ছে একটু 2-10 দিন থেকে, তার জন্য এই মরা শীষটা কানে বেরিয়ে, এইটাই আমার জানার কথা। আচ্ছা, গ্রীষ্মকালীন ধান চাষের ক্ষেত্রে কেন এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে, মরা শীষের মতো যেটা দেখা যাচ্ছে, কেন বা কি করতে হবে সেটাই জানতে চাইছেন কৃষক বন্ধু। জেনে নেব আমরাও। বোরো ধানের যেটা বললেন এটা আমাদের মাজরা পোকার জনিত সমস্যা হয়। তো বোরো ধানে মাজরা পোকার আক্রমণটা সাধারণত বেশি দেখা যায়। এক্ষেত্রে কৃষি দপ্তরের সুপারিশ হচ্ছে যখন বীজতলা তৈরি করবেন তখন বীজতলায় শোধন করে নিতে হবে। চারা যখন আপনি মাটিতে লাগাবেন বা জমিতে লাগাবার 7 দিন আগে বীজতলায় আপনাকে দানা বীজ প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে 4-10G আপনি ব্যবহার করতে পারেন। প্রতি কাটায় 120 গ্রাম করে দিতে পারেন এবং যখন বীজতলায় দেবেন বীজতলায় খানিকটা জল ধরে রাখতে হবে। যেহেতু এটা সিস্টেমিক ইনসেকটিসাইড, যার ফলে এই ওষুধটা কিন্তু ধানের একদম শরীরের ভিতর চলে যাবে এবং তারপর যখন আপনি সেই বিষাক্ত চারা জমিতে লাগাবেন তখন সাধারণত পোকা যদি সেখানে আক্রমণ করে সেই পোকা সেই বিষাক্ত গাছ খাওয়ার পর সেটা কিন্তু মারা যাবে। আমরা যেমন আমাদের ক্ষেত্রে পোলিওর টিকাকরণ করি, সেই রকম এখানেও কিন্তু ধানের চারাকে টিকাকরণের মতো ব্যবস্থা নিতে হবে। তাহলে আপনার মাজরা পোকার এই যে আক্রমণ এটা কম হবে। এটা সাধারণত 2টো স্টেজে আমরা দেখতে পাই। প্রথম স্টেজে যখন ধানের পাশকাঠি বেরোয় তখন এর পূর্ণাঙ্গ মথ ধানের পাতায় ডিম পাড়ে এবং ডিম থেকে ছোট ছোট কীড়া বেরিয়ে ধানের
ভেতর ঢুকে পড়ে এবং সেই মাঝের শীষটা খেয়ে নেয়, যার ফলে সেটা নষ্ট হয়ে যায়। এবং এদের জীবনচক্র 28 থেকে 30 দিন মধ্যে এরা সম্পূর্ণ করে, যার ফলে পরের দিকে যখন ধানের শীষ বেরোয় তখনও কিন্তু এই ধানের কীড়া, ছোটো ছোটো কীড়াগুলো ধান গাছের মধ্যে ঢুকে পড়ে এবং সেখানে শীষটার মাঝখানটা খেয়ে নেয় এবং শীষটা শুকিয়ে যায়। তো প্রথম দিকে যদি আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের অনেকটাই পরের দিকে আক্রমণ কম হবে। এছাড়া আমরা সবাই জানি যে ধানের এখন ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা IPM পদ্ধতি চালু হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা বলি যে ধানের কাটার পর যে নাড়াগুলো আছে সেই নাড়াগুলোকে তুলে এক জায়গায় পুড়িয়ে নষ্ট করে দেওয়া, কারণ এর মধ্যে মাইরা পোকার যে পুত্তলি সেগুলো থেকেই যায়। এছাড়াও বিভিন্ন সময় আমরা যেটা করা হয়ে থাকে যে নিম জাতীয় কিছু ওষুধ আছে যেগুলোকেও আমরা পরে স্প্রে করতে বলি, যে যদি লেগে যায় তাহলে সেক্ষেত্রে সেটা রিপেলেন্ট হিসেবে কাজ করে, যাতে ধানের কোনো ক্ষতি না হয়, কিন্তু পোকাটা সেক্ষেত্রে হয়তো মরবে না। আর যদি আমরা দেখি যে একদম ধানের প্রচণ্ড আক্রমণ হয়ে গেছে, প্রত্যেক বর্গ মিটারে একটা দুটো করে ধানের শীষ মরা বেরোচ্ছে, সেক্ষেত্রে আমরা রাসায়নিক ওষুধের কথা বলি। সেক্ষেত্রে আপনি কার্টাপ বা ক্লোরোপাইরিফস 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনি স্প্রে করতে পারেন, বা এখন নতুন ওষুধ কিছু বেরিয়েছে অ্যাসিফেট 0.75 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। আর একটা সেটা সবাই মিলে করলে হয়, সেটা বিকালের দিকে একটা আগুন জ্বালানো যদি যায় সেক্ষেত্রে কিন্তু মদগুলো এসে সেই আগুনে পুড়ে মারা যায়। কাজেই সার্বিকভাবে প্রথম দিকে আমরা এই ধরনের প্র্যাকটিস বা পদ্ধতিগুলো ফলো করব, তারপর শেষের দিকে আমরা রাসায়নিক ওষুধ প্রয়োগ করব। আমার মনে হয় এইসবগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে কিন্তু এই পোকার আক্রমণটা ধান চাষে অতটা দেখা যাবে না, বা আপনাদের খরচটাও কম হবে। মাজরা পোকার আক্রমণ হলে ধান চাষের ক্ষেত্রে কি করণীয় সে কথা আমরা জেনে নিয়েছি। জানবো আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তার কৃষিকাজের কথা। আপনার নাম? গৌরীশঙ্কর ঘোষ। আচ্ছা, কি কি চাষ করছেন এখন? ধান, আখ, আলু, গম সবই করি। আচ্ছা, সব রকম চাষের অভিজ্ঞতা আছে। তো এই মুহূর্তে কি নিয়ে জানতে চাইছেন? আমি জানতে চাইছি যে গমের যে 2-4টে শীষ মরছে, এর কারণটা। আচ্ছা, গম চাষের ক্ষেত্রে কিছু মরে যাচ্ছে শীষ। আচ্ছা, আমরা ধানের কথা জেনে নিয়েছি, এবারে জানবো গম চাষের ক্ষেত্রে যে ধরনের সমস্যার কথা বললেন কেন হচ্ছে এবং কি করতে হবে ঠিক এই সময় সেটা। গমের ক্ষেত্রে যেটা বললেন এটাও কিন্তু আমরা ওই সাধারণত মাইরা পোকার জন্যই হয়। এক্ষেত্রে গমের যেটা আমরা বললাম ধানের ক্ষেত্রে যেরকম ব্যবস্থা নেওয়া হয়, এক্ষেত্রে যেহেতু গমের কোনো বীজতলা আমরা তৈরি করি না, সরাসরি মাটিতে আমরা বপন করি, সেহেতু এখানে বীজতলা শোধনের কোনো ব্যবস্থা থাকছে না। সেক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা দেখা দেয় আগে থাকতে একটু ব্যবস্থা নিতে হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ওই লিওর বা ফাঁদ রাখতে পারি, ফেরোমন ট্র্যাপ যেগুলোকে বলছি। যে সময় প্রথম অবস্থায় যখন এর আক্রমণ হয় তাহলে সেক্ষেত্রে আমরা যদি মাইরা পোকার জন্য ধরার জন্য ফাঁদ আমরা রেখে দিতে পারি, সেই ফেরোমন ফাঁদে পুরুষ পোকাগুলো এসে তার মধ্যে বন্দি হয়ে যাবে এবং তখন সেগুলোকে আমরা মেরে ফেললে পরে তাদের যে নেক্সট জেনারেশন সেটা হবে না এবং এর আক্রমণ অনেকটাই কমে যাবে। আর খুব যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা যেগুলো মরা শীষ হয়ে গেলে তারপর রাসায়নিক ওষুধ দিয়ে কোনো লাভ হয় না, কারণ তখন যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। আগে থাকতে আমরা যদি একটু ক্লোরোগার্ড যেটা আমরা বললাম ক্লোরোপাইরিফস 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। স্প্রে করার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে যে বিঘা প্রতি আমরা অন্তত 6 থেকে 7 গ্রাম জল আমাদেরকে ব্যবহার করতে হবে, এবং রৌদ্রোজ্জ্বল দিনে যখন আমরা স্প্রে করব তার মধ্যে অন্তত 1 থেকে 1.5 চামচ সার্ফ আমরা যদি দিই বা যে কোনো আঠা স্টিকার যদি ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে যে কীটনাশকটা আমরা ব্যবহার করব তার কার্যক্ষমতা অনেকটাই বেড়ে যাবে। তো এই যেটা আমরা বললাম সেই ধরনের ব্যবস্থা নিলে আপনার পোকার আক্রমণটা আমরা প্রতিহত করতে পারবো। মনে রাখতে হবে যে পোকার আক্রমণ একবার হয়ে গেলে তখন কিন্তু ফসলে যা ক্ষতি হওয়ার হয়ে যায়, আমরা প্রতিরোধ হিসেবে বা প্রতিষেধক হিসেবে যা কিছু করার সেই ব্যবস্থাটা নিলে চাষি ভাইদের লাভ হবে এবং
তিনি যে পয়সাটা খরচ করছেন তার যে রিটার্নটা তিনি ভালোভাবে পাবেন। অর্থাৎ বিশেষজ্ঞের কথা থেকে একটা জিনিস আমাদের বোঝা যাচ্ছে যে যে কোনো চাষের ক্ষেত্রেই চাষ শুরু করার আগে নির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন এবং একটু বিজ্ঞানভিত্তিক চাষ করলে আপনারা প্রত্যেকেই সুফল পাবেন। এবারে জেনে নেব আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তার জানতে চাওয়ার বিষয়টি। আপনার নাম? আমার নাম সুনীল চ্যাটার্জি। আমার প্রশ্ন হচ্ছে, গত 4 বছর ধরে লক্ষ্য করছি বৃষ্টির পরিমাণ কমে গিয়েছে। এমতো অবস্থাতে আমরা যে চাষটা করি বর্ষাকালে, সেই চাষের শেষ দিকে দেখছি যে বৃষ্টির টান পড়ছে, তাতে ধান আমাদের ভালো হচ্ছে না এবং ফলনও খুব কমে গেছে। এমতো অবস্থা কৃষি আধিকারিককে আমি জানতে চাইছি, যদি আমাদের নতুন পদ্ধতিতে কোনো চাষ হয় বা আমাদের লাভ হয়, সেই ধরনের যদি কিছু পরামর্শ দেন তাহলে উপকৃত হবে এখানকার চাষি বন্ধুরা। খুব বাস্তবোচিত একটা সমস্যার কথা আপনি তুলে ধরেছেন। এই পরিবর্তিত আবহাওয়ায় কিভাবে চাষ পদ্ধতিকে এগিয়ে নিয়ে যেতে হবে জেনে নেব আমরাও। চাষি ভাই খুব ভালো প্রশ্নটা রেখেছেন। এখন যে অবস্থা হচ্ছে যে বৃষ্টিপাত খুব কমে যাচ্ছে বা হচ্ছে, কোনো কোনো সময় কম হচ্ছে, কোনো কোনো সময় অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের সেই যে পরিবর্তিত আবহাওয়া তার সঙ্গে মানিয়ে নিয়ে আমাদের চাষ পদ্ধতিটা করতে হবে। সেক্ষেত্রে খরিফ ধানের যেটা আমরা বর্ষাকালে সাধারণত বেশিরভাগ চাষি করে থাকেন, যদি আমরা দেখি যে খুব উঁচু জমি বা মাঝারি জমি, নিচু জমির তারতম্য আছে, সেই জমির তারতম্য অনুযায়ী কিন্তু জাতটাকে আমাদের নির্বাচন করে নিতে হবে। যদি আমরা ধান চাষ করি, উঁচু জমির ক্ষেত্রে আমরা স্বল্প মেয়াদি যেসব ধান জাতগুলো আছে সেইগুলো করতে হবে। আর যদি মাঝারি বা ধান আমরা করতে চাই, সেক্ষেত্রে মাঝারি জমিতে এবং দীর্ঘমেয়াদী জাতের ক্ষেত্রে আমরা নিচু জমিতে যেতে পারি। আর ধান চাষ অল্প জলেও এখন করা যায়, সেই একটা পদ্ধতি আমরা বিভিন্ন চাষিদের মাঠে এবং খামারে সেটা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। সেই পদ্ধতিটার নাম হচ্ছে শ্রী পদ্ধতি। শ্রী পদ্ধতিতে ধান চাষ করলে জলটা অনেক কম লাগে এবং বীজও কম লাগে, চাষির খরচটাও কম হয় এবং চাষির লাভও বেশি হয়। শ্রী পদ্ধতি খুব সংক্ষেপে আমি যদি বলি, এই বীজতলা তৈরি করতে হবে পলিথিন শিটের উপর, জৈব সারের উপর বীজতলা তৈরি করতে হবে। 1 একর চাষ করার জন্য মাত্র 3 থেকে 4 কেজি বীজ লাগে এবং যখন আমরা জমিটা তৈরি করব, সেই জমিতে কোনো রকম জল ধরে রাখা যাবে না, কাদা করে নিতে হবে এবং সেই কাদা করে বীজতলা সেখানে রোপণ করতে হবে। বীজতলা থেকে আমরা চারা 10 থেকে 12 দিন বয়সে খরিফের ক্ষেত্রে এবং বোরোতে যদি আমরা করি 18 থেকে 20 দিনের বয়সের চারা 2 পাতা যখন হবে, সেই চারা কিন্তু আমাদের জমিতে রোপণ করতে হবে 10 ইঞ্চি থেকে 10 ইঞ্চি দূরত্বে। এবং এইটা করলে পরের দিকে যে যদি আগাছা যদি কিছু সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের কোন উইডার বলে একটা যন্ত্র আছে, সেই কোন উইডারের সাহায্যে আমাদের আগাছাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে কিন্তু 2-3 বার যদি আমরা আগাছা নিয়ন্ত্রণ করি, তাহলে আমাদের ফলনে কোনো অসুবিধা হবে না, বরঞ্চ আমরা অনেক বেশি ফলন পাবো। এক্ষেত্রে দেখা গেছে যে চাষে সার, জল এবং সব কিছুই কম লাগে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেক বেশি হয়। আর একটা কথা আমাদের চাষি ভাইদেরকে বলার, যে জমি অবস্থা অনুযায়ী বিশেষত উঁচু জমিতে আমরা দেখেছি যে আপনারা প্রচলিত যে ধান চাষটা করেন MTU 7029, সেখানে কিন্তু পরের দিকে জলের টানের জন্য বিস্তর ক্ষতি হয় চাষি ভাইদের। তো এইটা একটু চিন্তা ভাবনা করা যে আমরা উঁচু জমিতে কখনোই স্বর্ণ যেটা MTU 7029 করব না। সেক্ষেত্রে যদি আমরা ধান করতেই হয়, স্বল্প মেয়াদি কিছু জাত আমরা আছে, যেমন IT 4786, এই যেটা আপনারা মিনিকির হিসেবেই বেশি প্রচলিত, বা IR 36 যে যদিও এখন সেটা প্রাচীন হয়ে গেছে, কিন্তু ওই ধরনের যদি আমরা 100 থেকে 120 দিনের মতো ধান জাত নির্বাচন করি, সেক্ষেত্রে হতে পারে। এছাড়া যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ডাল শস্যের চাষ, বিশেষত আড়ি কলাই এই সময় খুব ভালো হয়, বা কালো কলাই যেটা, সেটাও আমরা করতে পারি। এবং আপনারা জানেন বাজারে ডাল শস্যের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এই চাষের খরচ অত্যন্ত কম। এর অনেকগুলো সুবিধা আছে। এক হচ্ছে যে আপনি আর্থিক দিক দিয়ে লাভবান হবেন, দ্বিতীয়ত হচ্ছে আপনার যে জমি আছে, জমির মাটি ভালো থাকবে, জমিতে নাইট্রোজেন ফিক্সেশন হবে এবং জমির যে চরিত্র সেটা অনেকটাই বদলে যাবে। কাজেই বছরে অন্তত প্রত্যেকটা জমিতে একবার করে ডাল শস্য চাষ করার কথা আমরা সুপারিশ করি কৃষি দপ্তর থেকে, সেটা করতে পারেন। এছাড়াও যে ফসলগুলো আছে যেমন ভুট্টা, সেক্ষেত্রে জল অনেক কম লাগে কিন্তু বাজারে এর যথেষ্ট চাহিদা হচ্ছে এবং ভুট্টা চাষ যথেষ্ট লাভজনক, সেটাও আপনারা করতে পারেন।
এখানে যদি পরের দিকে জলের অপ্রতুল্যতা দেখা দেয় বা জলে টান পড়ে, সেক্ষেত্রে কিন্তু ভুট্টা যেহেতু ডিপ রোটেড ক্রপ, সেহেতু ভুট্টা গাছের কোনো অসুবিধে হয় না। এছাড়া আরও একটা আমরা বলতে পারি যে ধনচা যেটা সবুজ সার, সেটা কিন্তু আমাদের যেহেতু রাসায়নিক সারের দাম দিন দিন বেড়ে যাচ্ছে, সেহেতু ধনচে চাষ করা এবং ধনচের বীজ উৎপাদন করাকে আমরা চাষি ভাইদেরকে বলবো যে আপনারা অন্তত অল্প জমিতেও এটা করুন, কারণ এক্ষেত্রে আপনি নিজের সার নিজে উৎপাদন করছেন। ধনচে যদি প্রত্যেকটা জমিতে আপনি ব্যবহার করেন অন্তত 2 বছর, প্রত্যেক বছর না পেলেও 2 বছরে যদি একবার অন্তত ব্যবহার করেন, আপনার রাসায়নিক সারের পরিমাণ কিন্তু 25 থেকে 30% কমে যাবে, যার বাজারের দাম অনেকটাই। কাজেই সেই ধনচে কিন্তু আপনি অতি সহজেই উঁচু জমিতে চাষ করতে পারেন। ধনচে খুব জল যদি টান পড়ে সেটাও সহ্য করতে পারে, বা বেশি জল সেটাও সহ্য করতে পারে। গাছ একবার বড় হয়ে গেলে আর তার আপনার কোনো চিন্তা থাকছে না, এবং আপনি অনায়াসে বিঘেতে 3 থেকে 4 কুইন্টাল সিড পাবেন এবং জ্বালানি পাবেন, যেটা আপনার জ্বালানি হিসেবে বিরাট একটা সাশ্রয় হবে। এবং সিড বা বীজ যেটা আমরা বলছি, তার কিন্তু বাজারে একটা ভালো দাম আছে। আপনি অন্তত কুইন্টাল প্রতি 3 থেকে 3,500 টাকা আপনি বীজের জন্য পাবেন। কাজে এই যে শস্য বৈচিত্র্যকরণের কথা আমরা বলছি, একটু অন্য রকমভাবে যদি আপনারা চাষ করতে পারেন, শুধুমাত্র ধান বা একটি জাত নির্ভর চাষ যদি আপনারা না করেন, বা ওখান থেকে একটু বেরিয়ে এসে এই ধরনের অন্য অন্য ফসল আপনারা চাষ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন, এবং এই যে প্রকৃতির খামখেয়ালিপনা, এর সঙ্গে অনেকটাই আপনারা মানিয়ে নিতে পারবেন। অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে কৃষক বন্ধুকেও তার কৃষিকাজের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনতে হবে। আমরা রয়েছি বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের অন্তর্গত খাঁয়েরপাড়া গ্রামে। কথা বলবো এই গ্রামেরই আরও একজন কৃষক বন্ধুর সঙ্গে। আপনার নাম? রঘুনাথ গড়াই, খাঁয়েরপাড়া গ্রামের বাসিন্দা। আমি অনেক রকম চাষ করি, তার মধ্যে বেগুনটাও করি। তা বেগুন ভাদ্র মাসে 18 বসানোর পর অজ্ঞান মাসে প্রথম সপ্তাহ থেকে আমাদের বেগুন ওঠার যেটা কথা, কিন্তু সেটা উঠছে না। জানি না এর কি রোগ হচ্ছে, না প্রকৃতি কোনো দুর্যোগ হচ্ছে, তা সেটা আমি দেরিতে ফলন আসছে। হ্যাঁ, দেরিতে ফলন আসছে। তা এটা আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে কেন এটা হচ্ছে। ফলন যখন আসছে তখন কি ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ, কোনো বছর ফলন খুবই ভালো আসে, খুব অর্থকারী ফসল। তা এবছরে মোটামুটি এসছে, কিন্তু শীত পড়লে এই ফলন ভালো হয়, কিন্তু একটু গরুমে ভাব থাকলে পোকা লাগা বা আপনার ফুল আসছে, ফুল শুকিয়ে যাচ্ছে, এরকম অবস্থায় যে কেন হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। আপনার হাতে আমরা তো দেখতে পাচ্ছি যে আপনি একটা বেগুন নিয়েও এসেছেন। হ্যাঁ, এসছি। সেই জমিটি? হ্যাঁ, সেই জমিরই, কিন্তু এটাও দেখবেন যে একটু পোকা লাগা আছে। কিন্তু এই পোকাটাকেই নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে এটা কেন হচ্ছে এরকম। তা এর প্রকৃতির দুর্যোগের জন্যে না কোনো ওষুধ, মানে ওষুধের অভাব হচ্ছে, তা সেটা আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই। নিশ্চয়ই আমরা জেনে নিয়েছি কৃষক বন্ধুর কাছ থেকে তার জানতে চাওয়ার বিষয়টি। বেগুন চাষ করেছেন, দেরিতে ফলন আসছে, আবার ফলন এলেও কখনো কখনো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে পোকা লাগা বেগুন। তো কি করতে হবে এই রকম একটা অবস্থায়, জেনে নেব আমরা। বেগুনে চাষি ভাই যে সমস্যার কথা বললেন, বেগুনে সাধারণত রোগ পোকার আক্রমণ অনেকটাই বেশি হয় অন্য অন্য সবজির ক্ষেত্রে। তো আমার কিছু পরামর্শ আছে, যেটা সুসংহত রোগ পোকা দমন পরামর্শ হিসেবেই উনি দেখতে পারেন। সেগুলো প্রথমে আমরা রোগের কথা বলি, যে বেগুনে প্রথমে যে রোগটা হয় সেটা হচ্ছে ঢলে পড়া রোগ। এটা এমন পর্যায়ে চলে গেছে যে এখানে বেগুন চাষ ছেড়ে দেওয়ার মতোই অবস্থা হয়ে গেছে। তো এই রোগটা দুটো কারণের জন্য হতে পারে। প্রথমটি হচ্ছে ছত্রাকের জন্য হতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে ব্যাকটেরিয়ার জন্যও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে বুঝবো কী করে? কারণ আমরা যদি না বুঝতে পারি ছত্রাকের জন্য না ব্যাকটেরিয়ার জন্য, তাহলে আমাদের যে এর নিদান সেটাও আমরা ঠিক করতে পারবো না। যার জন্য চাষি ভাইদের বোঝার উপায় হচ্ছে যে গাছটা মারা যাবে তার কাণ্ডটা কেটে যদি চিড়ে ভেতরটা দেখেন যে বাদামি রঙের হয়ে আছে, তাহলে বুঝবেন যে সেটা ছত্রাক ঘটিত, এবং গাছ আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আপনার একদম গাছ পুরোটাই শুকোচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে এটা ছত্রাক ঘটিত। আর ব্যাকটেরিয়া ঘটিত হলে সেই কাটা কাণ্ডটা 2-3টে কাণ্ড
চিরে এক গ্লাস পরিষ্কার জলের মধ্যে যদি আপনি ডুবিয়ে রাখেন তাহলে দেখতে পাবেন যে জলটা ঘোলা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা ব্যাকটেরিয়াজনিত রোগ। এখন ছত্রাকের জন্য যদি হয় সেক্ষেত্রে আমরা ছত্রাকনাশক যেগুলো আছে কার্বেন্ডাজিম 1 গ্রাম বা তার সঙ্গে ম্যানকোজেব 2.5 গ্রাম মিশিয়ে স্প্রে করতে পারি, এবং যখন আমরা চারা বসাবো সেক্ষেত্রেও চারাতে স্প্রে করে তারপর আমরা বসাতে পারি। কিন্তু এই রোগটা অতটা আমাদের এখানে হয় না সাধারণত, যেটা আমরা দেখেছি অভিজ্ঞতা থেকে, যে মূলত ব্যাকটেরিয়াজনিত রোগটাই বেশি হয়। সেক্ষেত্রে আমাদের প্রথম ব্যবস্থা নিতে হবে কিন্তু জমিটা, কারণ অম্ল জমিতে এই ব্যাকটেরিয়া ঘটিত রোগটা বেশি হয়। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে যত বেশি পরিমাণ জৈব সার ব্যবহার করা যায় সেইটা করতে হবে। তারপর দ্বিতীয়ত হচ্ছে চুন বা ডলোমাইট জাতীয় পদার্থ আমরা ব্যবহার করব। বিঘাতে 1 থেকে 1.5 কুইন্টাল সাধারণভাবে আমরা দিয়ে পরীক্ষা করে দেখতে পারি, এবং এটা যদি করা যায় তাহলে জমির যে অম্লতাটা সেটা যদি অনেকটা 6.5 আমরা যেটা পিএইচ দিয়ে বলি, পিএইচ 6.5 থেকে যদি 7.5-এর কাছাকাছি হয়ে যায় তাহলে আমরা অনেকটাই এই রোগের প্রাদুর্ভাব থেকে মুক্ত করতে পারবো। তারপর যে ব্যাপারটা আসছে যে চাষিরা যখন বেগুনের চারা তৈরি করছেন এবং চারা বীজতলা থেকে তুলে আনছেন, সেই তোলার সময় কিন্তু শিকড়ের কেটে যায়, এবং এই যে একটা ক্ষত তৈরি হয় সেই ক্ষত দিয়ে জমিতে যদি ব্যাকটেরিয়ার জীবাণু থাকে সেই শিকড়ের ক্ষতর মধ্যে দিয়ে কিন্তু সেই জীবাণুটা গাছের মধ্যে চলে যায় এবং পরে আস্তে আস্তে গাছকে মেরে ফেলে। সেই চারাটা তুলবো, সেখানে চারাটাকে শোধন করা যেতে পারে। সেখানে ব্যাকটেরিয়া নাশক যেগুলো স্ট্রেপ্টোমাইসিন সালফেট আছে, যেটা আমার স্ট্রেপ্টোমাইসিন বা প্ল্যান্টোমাইসিন এই নামে পাওয়া যায়, সেখানে 10 লিটার জলে, মনে রাখতে হবে 10 লিটার জলে 1 গ্রাম ওষুধ দিয়ে যে দ্রবণ হবে সেই দ্রবণে চারার শিকড়টুকু, সমস্ত গাছ নয়, শিকড়টুকু 15 থেকে 20 মিনিট আপনারা ডুবিয়ে রাখবেন। তারপর সেই শোধন করা চারা এনে আপনাদের মাঠে লাগাতে হবে। আর খুব যদি দেখা যায় যে 2-1টা গাছ তারপরেও মারা যাচ্ছে, সেই গাছটা না তুলে সেই গাছের গোড়ায় কাঁচা গোবর দিয়ে রেখে দিতে হবে, এবং যখন আমরা সেচ দেবো তখন সেচটা এমনভাবে দিতে হবে যাতে ওই নালার মধ্যেই থাকে, এক নালার জল আরেক জায়গায় যাতে চলে না যায়, তাহলে রোগগ্রস্ত গাছ থেকে কিন্তু জীবাণু আরেক জায়গায় চলে যাবে এবং আরও রোগ বেড়ে যাবে। আর এটা সাধারণত দেখেছি আমরা যে যখন গাছের গোড়ায় মাটি দিয়ে দেন বা আগাছা নিড়িয়ে গাছের গোড়ায় মাটি ধরান সার দিয়ে এবং জল দেন, তারপরেই কিন্তু গাছগুলো মরতে শুরু করে। কাজেই এমনভাবে করতে হবে যে গাছের গোড়াটাকে যতটা সম্ভব ডিস্টার্ব করা যাবে না, এবং সেইভাবে আমাদেরকে প্ল্যানিং করে নিতে হবে। এবং ওই জৈব সারটা আমরা বলছি বেশি করে নালায় দিয়ে রাখলে সেইখানে জল যদি দেন তাহলে আর কিন্তু রোগের প্রকোপটা আমরা অনেকটাই কমিয়ে ফেলতে পারবো। আর সাধারণভাবে এটা আমরা বলে থাকি যে যে জমিতে এই রোগ হয় সেই জমিতে এই সোলানেসি ফ্যামিলির যে গাছগুলো আছে, যেমন আলু, টমেটো, লঙ্কা এবং অবশ্যই বেগুন, এটা যেন অন্তত 2 থেকে 3 বছর একটু বন্ধ রাখতে হবে। তার পরিবর্তে কপি বা ওই ধরনের যে সমস্ত ফসল আছে ওই গোত্রের নয়, সেই ফসলগুলো চাষ করতে হবে। এইগুলো যদি করেন তাহলে রোগের আক্রমণটা অনেকটাই কমে যাবে। আর যেটা পোকার কথা বললেন, এটা হচ্ছে ডগা এবং ফল ছিদ্রকারী একটা পোকা আছে বেগুনের, এদেরকেও নিয়ন্ত্রণ করা খুব শক্ত। বেগুনে আমরা জানি 35-40 বার চাষিদেরকে ওষুধ স্প্রে করতে হয়, যার ফলে একদিকে বেগুন বিষাক্ত হয় এবং অন্যদিকে চাষির খরচটা অনেকটাই বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের সুসংহত উপায়ে এই পোকা নিয়ন্ত্রণের ব্যবস্থাটা করতে হবে। যেমন আমরা বলছি ফেরোমন ফাঁদ যদি বিঘাতে আমরা 2-3টে ফেরোমন ফাঁদ লাগিয়ে দিতে পারি এবং এই পোকার যে লিওর আছে সেইগুলো যদি আমরা সেই ফাঁদের মধ্যে দিই, তাহলে সেই পুরুষ পোকাগুলো এখানে এসে বন্দি হবে এবং পরে আমরা সেগুলোকে মেরে ফেলতে পারবো। এটা যদি আপনারা করেন তাহলে এই পোকার আক্রমণটা অনেকটাই কমে যাবে। আর তারপরেও একটা আছে যে যখন ছোট অবস্থায় পোকাটা থাকে, দেখবেন গাছের যে ছোট ছোট ডগাগুলো দিয়ে এরা খায় এবং তার মধ্যে প্রবেশ করে, তখন সেই গাছের ডগাগুলো মরে যায়, তখন সেইগুলোকে কেটে নষ্ট করে দেওয়া। তো আর যেটা হতে পারে আর একটা যেটা বলছেন ফুল শুকিয়ে যাওয়া, সেক্ষেত্রে আমরা বলছি বোরন চাষিদেরকে অবশ্যই দিতে হবে। সেটা 1 গ্রাম বোরাক্স, 1 থেকে 1.5 গ্রাম বোরাক্স প্রতি লিটার জলে গুলে অন্তত গাছের লাগানোর 30 দিন পর একবার এবং 60 দিন পর আরেকবার
এবং তারপরে অন্তত 1 মাস অন্তর একবার করে যদি স্প্রে করে যান, তাহলে আমার মনে হয় যে ফুল থেকে ফলের যে হওয়া সেটা অনেকটা ত্বরান্বিত হবে। বেগুন চাষের ক্ষেত্রে সমস্যা দেখা দিলে কি করবেন সেটা তো জানলেনই, সেই সঙ্গে আরও অনেক রকম সুপারিশ আমরা পেয়েছি। এবারে জানবো আরও এক কৃষক বন্ধু, তিনি কি জানতে চাইছেন সে কথা। আপনার নাম? আমার নাম চন্দ্রচূড় পাল। আমি বলতে চাইছি যে গ্রীষ্মের ধানের যে বিচন তৈরি করছি, বিচন ফেলার পর বিচনটা লাল হয়ে 1-2 ইঞ্চি বেরোনোর পর মরে যাচ্ছে, একবার শেষ হয়ে যাচ্ছে। ওই সম্বন্ধে আমি বলতে চাইছি। আচ্ছা, কেন হচ্ছে? ওটা আমরা জেনে নিয়েছি কৃষক বন্ধুর কাছ থেকে তার জানতে চাওয়ার বিষয়টি। এবারে জেনে নেব কি করতে হবে সেই ক্ষেত্রে সে কথা। বোরো চাষের ক্ষেত্রে যেটা হয়, আমরা বীজটা এমন সময় ফেলি যখন সাধারণত তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেডের তলায় চলে যায়, এবং এই তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেডের তলায় চলে যায় তাহলে গাছের যে শরীরবৃত্তীয় কার্যকলাপ সেটা ব্যাহত হয়ে যায়, যার ফলে কিন্তু গাছের লাল হয়ে যায় এবং পরে মারা যায়। তো এটা অনেকে রোগ হিসাবে মানে বুঝতে ভুল করেন, কিন্তু এটা রোগ একবারেই নয়। এটা এমন সময় আমাদের চারাটা ফেলতে হবে যাতে তাপমাত্রাটা খেয়াল রাখতে হবে, যাতে যখন ধানটা বেরোয় যেন তাপমাত্রা 10 ডিগ্রির নিচে না নামে। একটু যদি আগে আমরা ফেলতে পারি চারাটাকে, তাহলে আমার মনে হয় এটা অনেকটাই আমরা এড়িয়ে যেতে পারবো। চারা একটু বড় হয়ে গেলে তখন এই কোল্ড ইনজুরিটা অতটা হয় না, কাজেই এইটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত কিছু পদ্ধতি আছে, যেমন আমরা দেখেছি যে ছাই দিয়ে দেওয়া বীজতলায়, বা বিকেলের দিকে জল ঢুকিয়ে দেওয়া এবং সেটা সকালের দিকে বার করে দেওয়া। এই ধরনের যদি আমরা ব্যবস্থা নিই তাহলে আমার মনে হয় এটা আপনারা এড়িয়ে যেতে পারবেন সমস্যাটা। এবং এখানে অনেকে যেটা ভুল করে রোগনাশক স্প্রে করেন, সেই স্প্রে করার কোনো দরকার নেই, তাহলে খরচটা আপনাদের বেড়ে যাবে। তাপমাত্রা বাড়লেই দেখবেন কিন্তু এটা আপনি অনেক সময় ঠিক হয়ে যায়। কাজেই এই দিকে মাথায় রেখেই আপনাদের চাষটা এমনভাবে পরিকল্পনাটা করে নিতে হবে যাতে আপনি ওই যে কোল্ড স্পেল যেটা আছে আমরা দেখেছি যে ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারি মাসের 1-2 সপ্তাহ থাকে, সেইটাকে এড়িয়ে আমাদের বীজতলাটা তৈরি করতে হবে। এবং আগে যদি আমরা একটু লাগাতে পারি পরের দিকে আমাদের সুবিধা হয়, কারণ পরে এপ্রিল-মে মাসে আমাদের শিলাবৃষ্টি হয়, সেক্ষেত্রে ধানের ক্ষতি হয়। যাতে ওই এপ্রিল মাসে যাওয়ার আগেই বা কালবৈশাখী ঝড় ওই শিলাবৃষ্টি হওয়ার আগেই যদি আমরা ধানটা কেটে নিতে পারি, তাহলে কিন্তু আপনাদের দুদিক থেকেই লাভবান হবেন। আপনাদের যে ওষুধের পেছনে খরচ সেটাও হবে না, এবং আপনারা ফলনটাও অনেকটা বেশি পাবেন। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। আমরা এতক্ষণ বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের অন্তর্গত খাঁয়েরপাড়া গ্রামের কৃষক বন্ধুদের কাছ থেকে তাদের কৃষি সংক্রান্ত অভিজ্ঞতার কথা শুনলাম, এবং সেই সঙ্গে সেই কৃষিকাজ করতে গিয়ে নানান রকম সমস্যা যেগুলির সম্মুখীন তারা হচ্ছেন সেই সব সমস্যার কথাও আমরা শুনেছি। সেই সব সমস্যার সমাধান সূত্র জেনে নিয়েছি আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃষক বন্ধুদের, যারা তাদের মূল্যবান সময় দিয়ে জানিয়েছেন তাদের কৃষিকাজের কথা। ধন্যবাদ জানাই কৃষি বিশেষজ্ঞকেও। আর আপনারা যারা দেখছেন আজকের এই অনুষ্ঠান, আমরা আশা করব আমাদের আজকের এই সামগ্রিক আলোচনা আপনাদের আগামী দিনের কৃষিকাজের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়ে উঠবে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।